কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে পর্ব ২৪। আমরা তখন আত্মগোপন করে আছি। দিনের বেলায় রান্না করা, ঘর পরিষ্কার করা ইত্যাদি গৃহস্থালির কাজ ও পড়াশোনা করতাম। সন্ধ্যার পর বিভিন্ন গ্রুপে বৈঠক করতে যেতাম। নিরাপত্তার কারণে মাঝে মাঝেই এক গোপন আস্তানা ছেড়ে অপর এক গোপন আস্তানায় গিয়ে আশ্রয় নিতে হতো। মাঝে মাঝে কোনো কোনো এলাকায় কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনার সংবাদ আসত, কিন্তু সেগুলি তেমন গুরুত্বপূর্ণ ছিল না। 1949 সালে কয়েকটি ঘটনার কথা আমার মনে আছে। একদিন একটি গোপন গ্রুপ বৈঠক শেষ করে আস্তানায় ফেরার সময় খবর এলো কলকাতার বউবাজারে এক মহিলা মিছিলের ওপর পুলিশ গুলি চালিয়েছে এবং তাতে শ্রীমতী লতিকা সেন ও শ্রীমতী প্রতিভা গাঙ্গুলি সহ আমাদের 4 নেত্রী প্রাণ হারিয়েছেন। একজন যুবকও নিহত হয়েছেন। এই বছরই জেলখানায় আমাদের আটক কমরেডরা কয়েকটি দাবি আদায়ের জন্য অনশন ধর্মঘট শুরু করেন। জেল কর্তৃপক্ষ বাইরে থেকে সমস্ত পুলিশ আমদানি করে। সশস্ত্র পুলিশ বাহিনী ও নিরস্ত্র বন্দীদের মধ্যে সংঘর্ষ হয়। নিহত ও আহত হলেন বেশ কিছু সংখ্যক আটক বন্দী। তখন কাকাবাবু জেলে। অবশেষে মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এবং বন্দীদের পক্ষে কাকাবাবুর মধ্যে এক লিখিত চুক্তি হলো। ডাক্তার রায় আমাদের বন্দী কমরেডদের অনেকগুলি দাবি মেনে নিলেন, ফলে অনশন ধর্মঘট প্রত্যাহৃত হলো। আমার মতো অনেকেই অনুভব করছিলেন আমরা ভুল পথে চলেছি। ভূপেশ গুপ্তও সে সময় আত্মগোপন করেছিলেন। আমার সঙ্গে ভূপেশের কয়েকবার দেখা হয়েছে। আমরা দুজনেই অনুভব করেছি যে গুরুতর ধরনের ভুল করা হচ্ছে, কিন্তু এর প্রতিকার কি? এই সম্পর্কে ইতিবাচক কিছু করা যায় কি না তা নিয়েও আমরা আলোচনা করেছি। 1943 সালে তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক তুলে দেওয়া হয়েছে। আমরা গ্রেট ব্রিটেনের কমিউনিস্ট পার্টির কাছে খবর পাঠাবার কথাও ভেবেছিলাম। এখন যে বামপন্থী সংকীর্ণতাবাদী নীতি অনুসরণ করা হচ্ছে তা নিঃসন্দেহেই ভুল। তাহলে সঠিক নীতি কি হওয়া উচিত? যাই হোক, যোগাযোগের অভাবে সিপিজিবিকে খবর পাঠানো গেল না। আমরা গতানুগতিকভাবেই চলতে থাকলাম। 1949 সাল এইভাবেই কাটল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে কমিউনিস্ট ও শ্রমিক শ্রেণীর পার্টিগুলির মধ্যে অভিজ্ঞতা ও অভিমতের আদান প্রদানের জন্য একটি সংগঠন কমিউনিফর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংগঠনের মুখপত্রের নাম ছিল ফর আ লাস্টিং পিস ফর আ পিপলস ডেমোক্রেসি, অর্থাৎ স্থায়ী শান্তির জন্য, জনগণতন্ত্রের জন্য। তখন ভারতে আমরা বামপন্থী সংকীর্ণতাবাদী রাস্তা ধরে চলেছি। 1950 সালের জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে কমিনফর্মের মুখপত্রে দেশে দেশে জাতীয় মুক্তি সংগ্রামের উপর এক তাৎপর্যপূর্ণ সম্পাদকীয় প্রবন্ধ প্রকাশিত হলো। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলির জাতীয় মুক্তি সংগ্রামের অগ্রগতির মূল্যায়নের পর ভারতীয় কমিউনিস্টদের কি কাজ হওয়া উচিত সে সম্পর্কেও সম্পাদকীয় প্রবন্ধে অভিমত প্রকাশ করা হলো। এই সম্পাদকীয় প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনার স্থান এটা নয়। সম্পাদকীয় প্রবন্ধের ইঙ্গিতে তা ছিল খুবই স্বচ্ছ। ভারতের কমিউনিস্টরা যে সংকীর্ণতাবাদী রাস্তা নিয়েছেন তা ভুল এবং এটার সংশোধন করতে হবে। কমিনফর্মের মুখপত্রের এই সম্পাদকীয় মন্তব্য প্রকাশিত হবার পরই আমাদের পার্টির তৎকালীন পলিট ব্যুরো এক সার্কুলার প্রচার করে জানান ওই সম্পাদকীয় মন্তব্যের ভিত্তিতে পার্টির অনুসৃত রণকৌশলের মূল্যায়ন ও পর্যালোচনা করা হবে। কমিনফর্ম মুখপত্রের সম্পাদকীয় প্রবন্ধটি আমাদের ভরসা দিল, আমরা সাহস পেলাম। ভুল ত্রুটিগুলির কিছু কিছু সংশোধনের জন্য আন্তঃ পার্টি সংগ্রামের সুযোগ খুলে গেল। কিছুদিন বাদেই পার্টির পলিট ব্যুরো পুনর্গঠিত হলো এবং অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে রাজেশ্বর রাও সাধারণ সম্পাদক নিযুক্ত হলেন। আন্তঃ পার্টি সংগ্রাম শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গেও অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি প্রাদেশিক সংগঠন কমিটি POC গঠন করা হলো
রনেন সেনকে সম্পাদক করে। কেন্দ্রীয় নেতৃত্বের পুনর্গঠনের প্রশ্ন নিয়ে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গের কমরেডদের নিয়ে রাজেশ্বর রাও এবং অন্য কমরেডদের মতপার্থক্য ছিল এবং এই মতপার্থক্য মাঝে মাঝেই তিক্ততা সৃষ্টি করত। ওদের সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা চলে। ওরা রাজনৈতিক থিসিস আগে স্থির করার উপর জোর দেন। আমরা বলি আগে নেতৃত্বের পুনর্গঠন চাই, থিসিস পরে হবে। যে সমস্ত আত্মগোপনকারী কমরেড আন্তঃপার্টি সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তাদের কয়েকজনের নাম আমার মনে আছে। এরা হলেন আব্দুল হালিম, আবদুল্লাহ রসুল, সরোজ মুখার্জি, বঙ্কিম মুখার্জি, প্রমোদ দাশগুপ্ত, ভূপেশ গুপ্ত, রনেন সেন, নিরঞ্জন সেনগুপ্ত প্রমুখ। তাছাড়া আমিও ছিলাম। পশ্চিমবঙ্গের পার্টি ইউনিয়নগুলির পুনর্গঠনের উদ্দেশ্যে আমরা প্রায় প্রতিদিনই একাধিক পার্টি গ্রুপের সঙ্গে বৈঠক করতাম। কমিনফর্মের মুখপত্রের সম্পাদকীয় মন্তব্যের পর হঠকারী কার্যকলাপ বন্ধ হয়ে যায়। আন্তঃপার্টি সংগ্রাম শুরু হবার পর পার্টির শৃঙ্খলা ব্যবস্থা কিছুটা শিথিল হয়ে পড়ে। আন্তঃপার্টি সংগ্রামের সময় আমাদের আত্মগোপনকারী নেতাদের একজনের পর একজন ধরা পড়তে লাগলেন। 1950 সালের সেপ্টেম্বর মাসে একটি বাড়ি থেকে এক গোপন বৈঠক শেষ করে অন্য এক বৈঠকে যোগ দেবার জন্য যখন আমি এবং নিরঞ্জন সেনগুপ্ত রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ অফিসাররা আমাদের গ্রেপ্তার করে গাড়িতে তুলে নিয়ে প্রথমে লর্ড সিনহা রোডের এমবি অফিসে নিয়ে যায়। পরে সেখান থেকে আমাদের প্রেসিডেন্সি জেলে পাঠানো হলো। প্রেসিডেন্সি জেল থেকে আমাদের দমদম কেন্দ্রীয় জেলে পাঠানো হয়। দমদম জেলে আমরা অনেক কমরেডের সঙ্গে থাকার সুযোগ পাই। পরপর প্রমোদ দাশগুপ্ত, আব্দুল হালিম, আবদুল্লাহ রসুল, ভূপেশ গুপ্ত, সরোজ মুখার্জি এবং অন্যান্য কয়েকজন নেতা ধরা পড়েন। এরাও দমদম জেলেই আটক ছিলেন। এবারে প্রায় 1 বছর আমার কারাবাস। তারপর হেবিয়াস কর্পাসের আবেদন করলে হাইকোর্টের আদেশে 1951 সালে আমার মুক্তি হয়। 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান চালু হলো। 1950 সালের 27শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট রায় দেন, ব্রিটিশ শাসকদের রচিত ও প্রযুক্ত যে বঙ্গীয় ফৌজদারি বিধি সংশোধন আইন বলে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টিকে যে বেআইনি ঘোষণা করা হয়েছিল তা সংবিধান বিরোধী। হাইকোর্টের রায়ে কমিউনিস্ট পার্টি আবার বৈধ বলে ঘোষিত হলো। কিন্তু বৈধ ঘোষিত হবার পরই সমস্ত রাজনৈতিক বন্দীকে একসঙ্গে এবং অবিলম্বে মুক্তি দেওয়া হয়নি। 1951 সালের এপ্রিল মাসে কাকাবাবু মুক্তি পান। হাইকোর্টের রায়ে পার্টি আনুষ্ঠানিকভাবে বৈধ ঘোষিত হবার পরেও গ্রেপ্তার ও আটক চলতে থাকে। 1 বছরের মধ্যেও অনেক কমরেডের উপর থেকে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়নি। তবে হাইকোর্টের রায়ে বেশ কয়েকজন কমরেড সে সময় ছাড়া পেয়েছিলেন। আমরা বুঝেছিলাম ইচ্ছে না থাকলেও সরকার আমাদের বৈধ পার্টি হিসাবে কাজ করতে দিতে বাধ্য হবে। জেল থেকে বেরিয়ে আসার পর আমার, কাকাবাবুর এবং অপর মুক্ত কমরেডদের প্রধান কাজ ছিল পার্টি অফিস স্থাপন করা। তখন স্বভাবতই সব কিছুই ছিল অসংগঠিত। কাকাবাবুর চেষ্টায় কলকাতার 64 আচার্য জগদীশচন্দ্র বসু রোডে পার্টির রাজ্য কমিটির দপ্তর স্থাপিত হলো। তখনও বেশিরভাগ নেতা হয় জেলে নয় আছেন আত্মগোপন করে। একটি ঘটনার কথা মনে পড়ে গেল। জেল থেকে বেরিয়ে এসে দেখলাম রোজই একটি বিরাট প্রাইভেট গাড়ি আমার বাড়ির কাছে দাঁড়িয়ে থাকে। আমি যেখানেই যাই ওই গাড়িটি আমাকে অনুসরণ করছে। বুঝলাম এটা পুলিশের ইন্টেলিজেন্স শাখার গাড়ি, আমার গতিবিধির ওপর নজর রাখছে। আমি একদিন বাড়ির অন্য দিক দিয়ে বেরিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে দুবার ট্যাক্সি পাল্টিয়ে মহাকরণে উপস্থিত হয়ে সোজা ডাক্তার বিধান রায়ের ঘরে চলে গেলাম। আমি ডাক্তার রায়কে বললাম, আপনারা তো আমাকে মুক্তি দেননি, আমাকে হাইকোর্ট মুক্তি দিয়েছেন, আমাকে আইবির গাড়ি অনুসরণ করছে কেন? ডাক্তার রায় তখনই পুলিশের আইজি হীরেন সরকারকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, জ্যোতিকে পুলিশের গাড়ি অনুসরণ করছে কেন? হীরেন সরকার উত্তর দিলেন, ওরা হিংসাত্মক কার্যকলাপে বিশ্বাসী। আমার সঙ্গে হীরেন সরকারের কথা কাটাকাটি হলো।
ডাক্তার রায় হীরেন সরকারকে বললেন, তুমি এখন যেতে পারো। তারপর থেকে বন্ধ হয়ে গেল এটা। আমার বাড়ির সামনেও আর পুলিশের গাড়ি থাকতো না। আমি অন্তত 2 বছর আইনসভায় অনুপস্থিত ছিলাম। আমার বেতন ও ভাতা অনেক পাওনা ছিল। এই বেতনের কি হবে? ডাক্তার বিধান রায় সব পাওনা দিয়ে দিতে বলে দিলেন। আমি একসঙ্গে অনেক টাকা পেয়ে গেলাম। পার্টিকে দিলাম একাংশ, নিজের জন্য রাখলাম আরেক অংশ। 1951 সালের কোনো এক সময় কলকাতার কোনো এক এলাকায় পার্টির সর্বভারতীয় গোপন সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আমিও প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছিলাম। সম্মেলনে যোগ দিয়েছিলেন কাকাবাবুও। সম্মেলনে গৃহীত হয় পার্টির নতুন কর্মসূচি। অজয় ঘোষ নির্বাচিত হলেন পার্টির সাধারণ সম্পাদক। সম্মেলন থেকে ঘোষণা করা হলো, আমরা যে ভুলগুলি করেছি তা সংশোধন করতে হবে। সর্বভারতীয় সম্মেলনের আগে কলকাতার মুসলিম ইনস্টিটিউট হলে পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার বৈধ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে গোপন সম্মেলনও। সম্মেলন থেকে কাকাবাবু সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক নির্বাচিত হলেন। 1951 সালেই কলকাতা ময়দান পার্টির ডাকে এক বিরাট সমাবেশ হয়। পার্টির উপর থেকে বাধা নিষেধ উঠে যাবার পর এটাই পার্টির ডাকে প্রথম সমাবেশ। সে সময়কার কয়েকটি পত্রিকায় এই সমাবেশকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হয়েছিল। পার্টির পক্ষ থেকে এই সমাবেশে আমি ঘোষণা করি, আমাদের কিছু কিছু ভুল ত্রুটি হয়েছে, যা সংশোধন করতে হবে। সমাবেশ থেকে আরও ঘোষণা করা হয়, দৈনন্দিন স্বাধীনতা পত্রিকার প্রকাশ আবার শুরু হবে। এই সমাবেশের কিছুদিন বাদেই পার্ক সার্কাস এলাকার একটি বাড়ি থেকে আবার স্বাধীনতা পত্রিকার প্রকাশ শুরু হলো। তখন তেলেঙ্গানার সংগ্রাম প্রত্যাহৃত, কিন্তু বন্দীদের মুক্তি দেওয়া হয়নি। আমাদের এখানেও বেশ কিছু সংখ্যক নেতা ও কর্মী তখন জেলে। তেলেঙ্গানার বন্দীদের মুক্ত করা আমাদের একটা প্রধান কাজ হয়ে দাঁড়ালো। পুনর্গঠিত কেন্দ্রীয় নেতৃত্ব, সাধারণ সম্পাদক অজয় ঘোষ আমাকে এবং কাকাবাবুকে তেলেঙ্গানায় গিয়ে জেলখানায় আটক বন্দীদের সঙ্গে দেখা করতে বললেন। তাছাড়া তেলেঙ্গানা সংগ্রামের বন্দীদের মুক্তির ব্যাপারে দিল্লিতে গিয়ে পণ্ডিত নেহেরুর সঙ্গেও আমাকে দেখা করতে বলা হলো। তাই আমি আর কাকাবাবু তেলেঙ্গানায় গেলাম। জেলখানায় আটক আমাদের বন্দীদের সঙ্গে দেখা করে সব কিছু বললাম। কাকাবাবু কলকাতায় ফিরে এলেন, আমি গেলাম নতুন দিল্লিতে। শ্রীমতী মৃদুলা সারাভাইয়ের সাহায্যে নেহেরুর সঙ্গে আমার সাক্ষাৎকারের ব্যবস্থা হলো। নেহেরুকে আমি তেলেঙ্গানা বন্দীদের মুক্তি দেবার কথা বললাম। নেহেরু সব শুনে টুনে বললেন, খোঁজ নিচ্ছি। নেহেরু আমাকে জিজ্ঞাসা করলেন, তাঁর পররাষ্ট্র নীতি সম্পর্কে আমাদের পার্টির ধারণা কি? আমি বললাম, মোটামুটি ঠিকই আছে, তবে কাশ্মীর সমস্যা ভারতের আভ্যন্তরীণ সমস্যা। এখানে একজন বিদেশি অর্থাৎ মার্কিন নাগরিক পর্যবেক্ষক হিসাবে আছেন কেন, এটাই প্রশ্ন। উত্তরে নেহেরু একটু চটে গিয়ে বললেন, আমি কমিউনিস্ট নই, সকলের সঙ্গে আমাকে যোগাযোগ ও সম্পর্ক রাখতে হবে, ইত্যাদি কথা। আমি এ নিয়ে আর কোনো যুক্তিতর্কের মধ্যে গেলাম না, কারণ আমি পার্টির প্রতিনিধি হিসাবে গিয়েছিলাম তেলেঙ্গানার রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য দরবার করতে, বিশেষ উদ্দেশ্য নিয়ে। আমি তার সঙ্গে 50 মিনিট ছিলাম। তেলেঙ্গানার কিছু বন্দীকে যে মুক্তি দেওয়া হবে সে ধারণা নিয়ে আমি ফিরে এলাম। তারপর আস্তে আস্তে আমাদের এখানেও পার্টির আটক বন্দীরা মুক্তি পেতে থাকেন এবং শুরু হয়ে যায় আত্মগোপনকারী কমরেডদের উপর থেকে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার। প্রাদেশিক পার্টি কেন্দ্র প্রতিষ্ঠার পর আমাদের নতুন সংবিধানের ভিত্তিতে প্রথম সাধারণ নির্বাচনের প্রস্তুতির কাজে সকলকে ঝাঁপিয়ে পড়তে হয়।